That's it. History is being made. Bangladesh wins and wins for the second time in this series. এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় টাইগারদের। 7 উইকেটে মাশরাফিদের কাছে ধরাশায়ী হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা 2 ম্যাচে তামিমের সেঞ্চুরি। That's a gentle touch. Second 100 for Tamim Iqbal. Back-to-back 100. He is jubilant. Look at the reactions of Tamim Iqbal. এবার হোয়াইট ওয়াশ করাই মূল লক্ষ্য জানালেন মাশরাফি। আমাদের ফোকাসটা ছিল আজকের ম্যাচে পুরোপুরি সিরিজটা জয় করা। লাস্ট ম্যাচে আমরা অবশ্যই সেরাটা খেলার চেষ্টা করব। তো এরকম খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে। সারা দেশে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। আমরা বাংলাদেশের টাইগাররা গর্জে উঠেছি। আমাদের এই ভালো খেলা অব্যাহত থাকবে। তামিম দা ধারাবাহিকতা প্রমাণ করে দিয়েছেন। আমরা আমাদের পরবর্তী লক্ষ্য আমরাকে বাংলা ওয়াশ করব। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনাম। আর সময়ের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। বাংলাদেশ আজ ইতিহাস রচনা করেছে, এই নিয়ে আমরা অনেক কথা বলবো, তবে তার আগে আমরা আজকের ম্যাচের যে রিপোর্টটি আছে সেটি দেখে আসবো। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের খবর। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। মিরপুরে 1 ম্যাচ হাতে রেখে 7 উইকেটে মাশরাফিদের কাছে ধরাশায়ী হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 18তম সিরিজ জয়ে ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 239 রান করে পাকিস্তান। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে মাশরাফিদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন অর্জন অনন্য, অসাধারণ। যেভাবে বর্ণনা করা হোক না কেন, প্রশংসিত সব উপমাই যেন কম হয়ে যাবে টাইগারদের বিজয়ের গল্পের ক্ষেত্রে। কারণ 16 বছর অজয়ে থাকা পাকিস্তানকে আগের ম্যাচে হারানোর পর এবার 1 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ক্রিকেটের মানসিক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় বীর ক্রিকেটারদের। সেই সাথে টাইগারদের এমন অর্জনে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাণ্ডুলিপিতে নতুন গাঁথুনি খোদাই করে লেখা থাকবে অনন্তকাল। এর আগের গল্পে মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে টস ভাগ্যে জিতে স্বাগতিক বোলারদের বিপক্ষে চড়া হয়ে খেলতে গেলে দলীয় 36 রানের রুবেলের আউটসুইং বলে মাসুল দিতে হয় ওপেনার সরফরাজকে। বাকিটা সময় পাকিস্তানের টপ ও মিডল অর্ডাররা সানি, সাকিব, নাসিরদের স্পিনে হাবুডুবু খেয়েছে। দলীয় 77 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসায় পড়ে পাকিস্তান। তবে হারিস সোহেল ও সাদ নাসিম ত্রাতা হয়ে ওঠেন পাকিস্তানের জন্য। তাদের গাজালানো ব্যাটিং থামান 150তম ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হারিস সোহেল 44 রানে আউট হবার পর শেষের দিকে সাদ নাসিমের অপরাজিত 77 ও ওয়াহাব রিয়াজের 51 রানে 239 রানের পুঁজি পায় পাকিস্তান। টার্গেট 240, আস্কিং রান রেট 4.80। বোলারদের কৃতিত্বর পর এবার পালা ব্যাটসম্যানদের মুনশিয়ানা দেখানোর। দাপটের সাথে শুরু সৌম্য। স্কোরবোর্ডে রান উঠতে থাকলো বিদ্যুৎ গতিতে, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। দলীয় 22 রানে ব্যক্তিগত 17 রানে আউট হলেন সৌম্য। সতীর্থকে হারিয়ে যেন তেতে উঠলেন ওপেনার তামিম ইকবাল। মিরপুরের সবুজ ক্যানভাসের বুক চিরে তামিমের একের পর এক বাউন্ডারি যেন গুলি হয়ে বিঁধল পাকিস্তানের ক্রিকেটারদের বুকে। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাক বোলাররা আবছা করে বলছিল, ছেড়ে দাও ভাই, এবার কেঁদে বাঁচি। কিন্তু এই মিরপুরে যে 2 বার জয়ের খুব কাছে গিয়েও কাঁদতে হয়েছিল কোটি কোটি টাইগার সমর্থকদের, তা তো আর ভুলেননি তামিম। তাই বিস্ফোরণ রূপে প্রতিপক্ষের বোলারদের পিটালেন ইচ্ছে মতো। তামিমের আপসীন ব্যাটিং এর মাঝে রিয়াদের উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি পেলেও ম্যাচের বাকিটা সময়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হয়েছে পাক বোলারদের। কিন্তু তারপরও ম্যাচের বাকি গল্পে পাক বোলারদের কান্না আর থামেনি। তাই শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি উদযাপন করেন তামিম ইকবাল।
তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি ও মিস্টার ক্লাসিক মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। মিরপুরের এই মাটিতে দুইবার কাঁদিয়েছে বাচ্চারা, এবার কাঁদো নিজেরা। কথাগুলো আমার নয়। জয়োৎসবের পর টাইগার সমর্থকেরা গ্যালারিতে এভাবে চিৎকার করে বলছিল তাদের বিজয় ধ্বনিতে। কারণ ক্রিকেটে পাকিস্তানের যে অহংবোধ এই সিরিজ জয়ের মধ্য দিয়ে তা মাটিতে গেছে মিশে। তাই টাইগার ক্রিকেটারদের এখন অগ্নিদৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, সিরিজ শুরুর আগে সাকিব যেমনটি বলেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদও বলেছিলেন যে আমরা ফেভারিট, সেটাই প্রমাণ হলো। কিন্তু 2 ম্যাচ খেললাম, দুটাতেই কিন্তু বলা যায় যে এক পেশে ম্যাচ হলো কিন্তু দুটোই। অবশ্যই আমিও সিরিজ শুরু হওয়ার আগের দিন বলেছিলাম যে বাংলাদেশ ফেভারিট। এবং আপনি যদি দুইটা টিম দেখি, আজকের টিমটাও যদি দেখেন, পাকিস্তান যে টিমটা বেস্ট 11 ছিল তাদের মধ্যে মাত্র 2টা ক্রিকেটার যারা 100-এর বেশি ম্যাচ খেলেছে, হাফিজ এবং আজমল। এবং দুইজনই কিন্তু আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল না, এবং আজমলের অ্যাকশনের সমস্যা ছিল, তো টিমে এসেছে, এবং হাফিজ ইনজুরিতে পড়েছিল। তো দুইজনই কিন্তু অফ ফর্মে আমি বলবো। এবং আর বাকি যারা সবাই কিন্তু ইয়াং ক্রিকেটার। আমাদের টিম যদি আমরা দেখি, আমাদের টিমে কিন্তু 5টা ক্রিকেটার আছে যারা 100+ ওয়ানডে ম্যাচ খেলেছে, এবং আরো 5-6 জন আছে যারা আপনার বাংলাদেশ টিমের সাথে আরো 2-3 বছর ধরে আছে। তো অবশ্যই আমাদের এই মুহূর্তে আমরা আমাদের বেস্ট টিমটাই ওদের সাথে খেলছে, এবং আমরা চমৎকার ক্রিকেট খেলছি। ওয়ার্ল্ড কাপে অসাধারণ ভালো ক্রিকেট খেলেছে প্রত্যেকটা ক্রিকেটার। সবচেয়ে ভালো জিনিস যেটা শুরু আগে বলেছিলাম যে একজন ব্যাটসম্যান যদি সেট হয় সে যেন বড় খেলে, সেই জিনিসটাই কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তামিম প্রমাণ করেছেন। সে অনেক ক্লাস প্লেয়ার, এবং মুশফিকও আমি বলবো যে অসাধারণ ফর্মে আছে, কন্টিনিউ করছে। এবং আমাদের টিমটা এই মুহূর্তে আমি বলবো যে অবশ্যই আমাদের বেস্ট সময় যাচ্ছে আমাদের প্লেয়ারদের সবাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। আজকে আমি বলবো যে টসটা হারাটা আমি বলবো যে আমাদের জন্য আর কি ভালো ছিল। কারণ আমরা যদি দেখি প্রথম ম্যাচে কিন্তু আমাদের টস জিতে ব্যাটিং করেছি, আমরা যদিও 329 করেছিলাম, কিন্তু আমাদের ফার্স্ট 20 ওভারে যদি দেখেন আমাদের রান কিন্তু তত ছিল না। আজকেও কিন্তু সেম জিনিসই হয়েছিল। আপনার পাকিস্তান টস ব্যাটিং এর সময় যখন আসলো তাদের কিন্তু রান হচ্ছিল না। আজকে আমার কাছে মনে হয়েছে একটা জিনিস, আমার কাছে মনে হয়েছে যে মাশরাফি একটু নিজে হয়তো ওভার বল বেশি, 2-3 ওভার বেশি বল করেছে। আমার কাছে মনে হয়েছে রুবেলের 3 ওভার বাকি ছিল, তাসকিনের 2 ওভার বাকি ছিল। ওই সব জায়গায় হয়তোবা আমরা নেক্সট ম্যাচে হয়তোবা মাশরাফি আরেকটু ভালো মতন ফলো করবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে। ওভারঅল আমি বলবো যে টিম গেম ছিল অসাধারণ, কনফিডেন্স লেভেলটা হাই ছিল আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই। 2টা ম্যাচই বলবো যে 3টা ডিপার্টমেন্টই আমরা ওদের আউটপ্লে করেছি। আরেকটি বিষয়, আপনি বলছিলেন মাশরাফির কথা, যে আজকে কিন্তু প্রথম 6 ওভার মাশরাফি এবং তাসকিন বল করার পর যখনই বোলিং চেঞ্জ এসেছে প্রতিটা বোলারে কিন্তু উইকেট এনে দিয়েছে। আমরা যদি বলি আরাফাত সানের কথা, সাকিবের কথা, রুবেলের কথা, রুবেল প্রথম উইকেটটা আমাদের এনে দিয়েছিল তার প্রথম ওভারে, আরাফাত সানও কিন্তু একই রকম করেছেন। এবং সবথেকে মজার বিষয় ছিল যে নাসির, যিনি কিনা রেগুলার বোলার না, উনি উইকেট এনে দিয়েছেন। তো এই বোলিং মানে সবকিছু আসলে নিজেদের মনের মতো হয়েছে বলা যায়। হ্যাঁ অবশ্যই, আপনার যে এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ না একদমই পাকিস্তানের। আজহার আলী ক্যাপ্টেন হয়েছে, কিন্তু তারও কিন্তু ওয়ানডে ক্রিকেট মাত্র 15টা ম্যাচ খেলেছে, এবং সে হয়তোবা স্ট্রাইক রেটটা যদি আমরা দেখি এখনকার ক্রিকেটের স্ট্রাইক রেটের সাথে মানানসই না, যদিও নতুন আরো খেললে হয়তোবা আরো বাড়বে স্ট্রাইক রেটটা। তো এদিক দিয়ে আমি বলবো যে অবশ্যই বোলিং চেঞ্জ আমাদের যে সবচেয়ে ভালো জিনিস হয়েছে লাস্ট 2টা ম্যাচে। আমি বলবো যে আমরা বাংলাদেশ টিম 5টা বলার নিয়ে, জেনুইন 5টা বলার নিয়ে খেলেছে, সেই জন্য মাশরাফির জন্য এবং প্রথম ম্যাচে সাকিবের জন্য সহজ হয়েছে যে আপনার বোলিং চেঞ্জিংটা আর কি। কারণ তার হাতে আবার অপশনও ছিল মাহমুদুল্লাহ এবং নাসির কিন্তু আমরা জানি যে ও স্টার্ট করেছিল যখন বাংলাদেশ টিমে ঢোকার আগে, কিন্তু চমৎকার সে অফ স্পিনার ছিল। তো বাংলাদেশ টিমে ঢুকে কিন্তু সে ব্যাটসম্যান হয়ে গেছে, ব্যাটসম্যান অলরাউন্ডার। আগে কিন্তু সে বোলার অলরাউন্ডার ছিল। তো আমি বলবো যে প্রত্যেকটা বলারই যখনই মাশরাফি এনেছে এবং ভালো বল করেছে, পাকিস্তান এই মুহূর্তে আমি বলবো যে আসলে তাদের ব্যাটিংটা আসলে এক্সপিরিয়েন্স খুব প্রয়োজন। আপনার যত বেশি দিন আপনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবেন, যতদিন খেলবেন, তো আপনার ব্যাটিংটা তত ভালো হবে।
তো এদিক দিয়ে পাকিস্তান একটু সমস্যায় আছে। আমি বলবো যে যারা ব্যাটসম্যান আছে এই মুহূর্তে পাকিস্তান টিমে একদমই এক্সপিরিয়েন্স না, খুব কম ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স। তো ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাটিং করাটা অনেক টাফ সেই জিনিসটা। আর বিশেষ করে আমাদের বোলিং এটা আমাদের কিন্তু ভেরিয়েশন প্রচুর, লেফট আর্ম স্পিনার, অফ স্পিনার, তাসকিন ভালো জোরে বল করছে, রোবেল ভালো জোরে বল করছে, তো অসাধারণ টিম গেম। টাইগারদের 18তম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ওপেনার তামিম ইকবাল অপরাজিত সেঞ্চুরি করে বাংলাদেশকে সিরিজ এনেই মাঠ ছাড়লেন চট্টগ্রামের এই ছেলে। নাফিস রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে করলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন 143 ম্যাচ খেলা তামিম। পাকিস্তান বোধের মহাকাব্যিক তামিমের এই ইনিংস থাকছে এবারের প্রতিবেদনে। জুনায়েদ খানের বলটি বাউন্ডারি ছাড়া করতেই পৌঁছে গেলেন অনন্য এক উচ্চতায়। ব্যাট হাতে নিজের জাত চেনালেন ক্রিকেট বিশ্বকে, আর 108 বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে নাম লেখালেন ইতিহাসের পাতায়। বরাবরই ভিন্ন রকম ভঙ্গিতে সেঞ্চুরি উদযাপন করা তামিম এদিনও ছিলেন ব্যতিক্রম। ব্যাট হাতে উদযাপনটা তামিম করলেন বেশ নাটকীয়ভাবে। হয়তো ব্যাটকে শূন্যে ঘুরিয়ে দিলেন সমালোচকদের সব জবাব, জানিয়ে দিলেন এখনো তামিমের ব্যাটে ধার ঠিকই আগের মতো রয়েছে। চট্টগ্রামের ছেলে তামিম আগের ম্যাচে সেঞ্চুরি করায় সিরিজ জয়ের ম্যাচে অধিনায়কের আস্থা ছিল এই হার্ড হিটারের উপর। তার প্রতিদানও দিলেন তিনি। ব্যাট হাতে রুদ্রমূর্তির এক তামিম। পাকিস্তানের বোলাররা যাতে ছন্ন ছাড়া 4-6-এর ফুলঝুরিতে মাতল মিরপুরের গ্যালারি। 31 বলে করে ফেলেন 50টা। এরপরও থামেনি তামিমের ব্যাটের ঝড়। পেছনের কিছু সময় এই ব্যাটটি ঠিকমতো বল খুঁজে না পাওয়ায় কতই না সমালোচনা, কতই না আলোচনা। ফুরিয়ে যাচ্ছেন হবে না তামিমকে দিয়ে, কিন্তু তামিম জানেন কিভাবে করতে হয়। তার জন্য বেছে নিলেন সিরিজ জয়ের ম্যাচটিকে, কারণ এখন না হলে কখন হবে। ব্যক্তিগত 73 রান করতেই অর্জনের খাতায় যোগ করলেন নতুন একটি পালক। শাহরিয়ার নাফিসকে টপকে 3 ম্যাচ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম। পরে 143 ওয়ানডে খেলা তামিম যেন টাইগার ব্যাটিং এর প্রতীক। এই যেন এক ঝড়ের নাম, যাতে লন্ডভন্ড হলো পাকিস্তানের সেরা বোলিং লাইন। আবারও এই প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি। নাফিস রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে করলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। আর যখন বাংলাদেশকে জয়ের সঙ্গে সিরিজ জিতিয়ে মাথা উঁচিয়ে মাঠ ছাড়ছেন তামিম, তখন 116 রানে অপরাজিত 26 বছর বয়সী এই ক্রিকেটার। পাশাপাশি ওয়ানডেতে 4372 রান করা তামিম নিজের নাম লেখালেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। খেলা শেষে এভাবেই নিজেদের পরবর্তী প্রত্যাশার কথা জানান অধিনায়ক মাশরাফি। সেই সঙ্গে দুর্দান্ত খেলার জন্য দলের সবাইকে ধন্যবাদও জানান ম্যাশ। আর তামিমের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করেন তিনি। 3-0 অবশ্যই এখন তো এরকম সমীকরণ এসে গিয়েছে। কালকে বলেছিলাম আমাদের ফোকাসটা ছিল আজকের ম্যাচে পুরোপুরি সিরিজটা জয় করা। নিশ্চয়ই লাস্ট ম্যাচে আমরা অবশ্যই সেরাটা খেলার চেষ্টা করব। যদি আজকের দেখেন তাহলে দেখবেন যে আমরা অলমোস্ট পারফেক্ট ম্যাচ খেলেছি দুইটাই। তো এরকম খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে। দর্শক, আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, তামিমের ইনিংস নিয়ে একটু কথা বলতে চাই যে এই সিরিজের আগেই আমি যদি বলি একটু ব্যাক করে, যদি বিশ্বকাপে যে 3টি ম্যাচ সে একটু রান পায় না, অনেক কথা চলছিল এবং সে কিন্তু ভালো মতো কামব্যাক করলো, টানা 2টো সেঞ্চুরি। হ্যাঁ, বিশ্বকাপে যদি ওর আউটগুলো আমরা একটু ফলো করি, ও একটু নেগেটিভ মাইন্ডেড ছিল। আমি বলবো যে অ্যাগ্রেসিভ, ওর থেকে আমরা অ্যাগ্রেসিভ ব্যাটিংটা আশা করি। সেই জিনিসটা ও ছিল না বিশ্বকাপে। তার মাইন্ডসেট নেগেটিভ ছিল এবং সব ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে প্রত্যেকটা ম্যাচই। কিন্তু এই ম্যাচে, এই সিরিজে আমি বলবো যে অসাধারণ ব্যাটিং করেছে। 2টা সেঞ্চুরি 2 ধরনের টেস্ট বলবো আমি। প্রথম সেঞ্চুরিটা যদি দেখেন, প্রথম 50 করেছে, খুব প্রেসারে ছিল। 70 বলে 50 করেছে, পরের 50 করেছে আপনার 30 বলে। কিন্তু আজকে যদি দেখি আবার আজকে সেম উল্টো, আজকে কিন্তু ফার্স্ট 50 করেছে 30 বলে 31 বলে, পরের 50টা কিন্তু বেশি 108 বলে 100 করেছে। লাস্ট 30 রান আমি বলবো যে তামিম অনেক কেয়ারফুলি খেলেছে। তারপর আমি বলবো যে যেহেতু ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি, প্রশ্ন উঠেছিল, যদিও প্রশ্ন ওঠা উচিত ছিল না, কারণ ও নাম্বার 1 প্লেয়ার, বাংলাদেশের বেস্ট ওপেনার আমি বলবো, অসাধারণ ব্যাটসম্যান। ও এই ধরনের প্লেয়ার যে একাই যে কোনো টিমের সাথে একাই ম্যাচ উইন করাতে পারে, এই ধরনের একটা প্লেয়ার। তো আমি আশা করবো যে এটা কন্টিনিউ করবে। যখন সে ভালো খেলে ব্যাক টু ব্যাক, এর ধরনের আমরা এশিয়া কাপে দেখেছি ব্যাক টু ব্যাক 4টা 50 করেছিল। তো আশা করবো নেক্সট ম্যাচেও হয়তোবা যদি স্টার্ট পায়
কারণ তামিম জানে যে কি স্টার্ট পেলে ফিনিশ কিভাবে করতে হয়, যে জিনিসটা সৌম্য সরকার হয়তোবা শিখতে পারে। এখনো একদম হ্যাঁ, নতুন, কয়েকটি ম্যাচ খেলেছে। এই হয়তোবা এই তামিমের কাছ থেকে এই জিনিসগুলো শিখতে পারবে যে তো সৌম্য সরকার কিন্তু এভরি গেমই ভালো খেলছে। তার কিছু শট থাকে যে দেখে মানে আমাদের দেখে খুব ভালো লাগে, এত সুন্দর স্টার্টটা খুব চমৎকার হচ্ছে এভরি গেমে। আমি বলবো যে স্টার্টটা চমৎকার হচ্ছে সৌম্য সরকারের। এখন হয়তোবা ইনিংস বড় করাতে সময়টা, হ্যাঁ, যে সময় এসেছে। আমার মনে হয় যে সৌম্য সরকার যত তাড়াতাড়ি শিখবে আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো, তার পার্সোনাল ওর জন্য ভালো। তো ওভারঅল আমি বলবো যে চমৎকার ব্যাটিং করছে আমাদের ব্যাটসম্যানরা সবাই। মুশফিক তো অসাধারণ ব্যাটিং করছে, এভরিডে তার স্ট্রাইক রেটটা যেভাবে বাড়াচ্ছে অসাধারণ। ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আসলে এখন অনেক ফাস্ট হয়ে গিয়েছে, সেই জিনিসটা মুশফিকের ব্যাটিং দেখলে বোঝা যায়। খুব সুন্দর টেকনিক। তো ওভারঅল আমি বলবো যে তামিমের এই কামব্যাকটা তো অবশ্যই প্রয়োজন ছিল, আমাদের টিমের জন্য প্রয়োজন ছিল। তামিম যদি ভালো এরকম ফায়ার স্টার্ট দেয় আমাদের পরের ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায় খেলাটা। আরেকটি বিষয় যে মাশরাফি যেটা বলল যে আমাদের পরবর্তী লক্ষ্য এখন হোয়াইট ওয়াশ করা। বাংলাদেশ যেভাবে খেলছে সেটা অসম্ভব কিছুই না, কিন্তু তারপরও যে একটু থাকে যে পাকিস্তান দলটা কিন্তু আনপ্রেডিক্টেবল, যে কোনো মুহূর্তে তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, আমার কাছে মনে হয় না যে, কারণ এক্সপিরিয়েন্স অনেক কম। ওদিক দিয়ে আমরা অনেক এগিয়ে আছি এবং আমাদের পাকিস্তান হয়তো একটা দিকে আমাদের থেকে এগিয়ে থাকতে পারে বোলিং লাইন, কিন্তু সেই জায়গায় আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা খুব সুন্দর মতন সার্ভাইভ করছে, প্রত্যেকটা বলারকে সুন্দর করে খেলছে। তো এই মুহূর্তে আমাদের যদি মিস্টেক না করি, বেশি মিস্টেক না করি, তাহলে হয়তোবা থার্ড ম্যাচও আমরাই উইন করবো, আমার বিশ্বাস। ফেভারিটদের মতোই এক ম্যাচ হাতে রেখে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে প্রথম ও টাইগারদের ওয়ানডে ইতিহাসে 17তম দ্বিপাক্ষিক সিরিজ জয় রেকর্ড, সব মিলিয়ে 18তম। এর আগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দুবার দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছে টাইগাররা, আর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ 8 বার সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ফেভারিটের তকমাটা নিজেদের নামের পাশে রেখেছিলেন সাকিব মাহমুদুল্লাহরা, কিন্তু পাকিস্তান ক্রিকেট দল মানেই তো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য একরাশ হতাশা। অবশেষে 16 বছর অপেক্ষার পর জয় আসলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে, আর সমর্থকদের আনন্দকে দ্বিগুণ করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিল টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যা 18তম সিরিজ জয় রেকর্ড, যা 17টি দ্বিপাক্ষিক এবং একটি ত্রিদেশীয়। 1986 সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করা টাইগারদের প্রথম সিরিজ জয়ের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ 19 বছর। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হেরে পিছিয়ে পড়েও শেষ 3 ম্যাচ জিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। এরপর 2006 সালটা স্মরণীয় ছিল এদেশের ক্রিকেটের জন্য। সে বছর কেনিয়া, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে দেশের মাটিতে এবং কেনিয়াকে তাদের মাটিতেও হারিয়ে সিরিজগুলো নিজেদের করে নেয় বাংলাদেশ। এর পরের বছরও জিম্বাবুয়েকে এবং 2008 সালে দেশের মাটিতে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ। 2009 সালেও টাইগারদের পারফরমেন্স ছিল উজ্জ্বল। এবছর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে তামিম, সাকিব, মাশরাফিরা। এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষেও 3টি সিরিজে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর 2010 সালে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করে টাইগাররা, আর বছরের শেষে 7মবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। 2011 সালে বেশ কিছু সিরিজ খেলে জয় না পেলেও এর পরের বছর দ্বিতীয়বারের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর 2013-তে নিউজিল্যান্ডকে আবারও হোয়াইট ওয়াশ করে মুশফিকের দল। আর পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়ের আগে গত বছরের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে 8ম সিরিজ জিতে নেয় মাশরাফিরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত। এখন টাইগার ভক্তদের অপেক্ষা আরো একটি বাংলা ওয়াশ দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের 3য় ম্যাচেও জয় পেলে র্যাঙ্কিং এর অবস্থান অপরিবর্তিত থাকলেও পয়েন্ট ও রেটিং এ আরো এগিয়ে যাবে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং 79 থেকে বেড়ে হবে 81। তবে এই সিরিজ 3-0-তে হারলে র্যাঙ্কিং এ পাকিস্তান এক ধাপ পিছিয়ে নেমে যাবে 8-এ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফিরা। আর সিরিজ শুরুর আগে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিল 3034, বর্তমানে তা 3178। আর তৃতীয় ম্যাচ জিতলে পয়েন্ট বেড়ে হবে 3321। অন্যদিকে 3 ম্যাচের একটিতেও জয় না পেলে র্যাঙ্কিং এর 7ম স্থান হারাবে পাকিস্তান। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ এগিয়ে উঠে যাবে 7-এ। আর পাকিস্তানের চেয়ে 11 রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে বাংলাদেশ থাকবে র্যাঙ্কিং এর 9ম স্থানে। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে।
আশরাফুল ভাই, আমরা এবার জানতে চাইবো যে আসলে বাংলাদেশ এমন পারফরমেন্স যে এভাবে জিতলো, দুটি ম্যাচ, অনেকটা এক পেশে ম্যাচ হলো, এটাকে আসলে আত্মবিশ্বাসটা বিশ্বকাপের পারফরমেন্স থেকেই তৈরি হলো, নাকি বাংলাদেশ আসলে অ্যাজ এ টিম অবশেষে একটা সমীহ করার মতো দল যে কিনা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে, এবং একটা বলে যেটাকে বলে ফিয়ার ফ্যাক্টর, অবশেষে বাংলাদেশ সেটা পেল? অবশ্যই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কারণেই আমি বলবো যে এখন আমাদের এই পজিশনটা এসেছে সবাই। যদিও এই কোচ আসার পরে লাস্ট ইয়ারটা আমাদের অতটা ভালো যায় নাই, আমরা অনেকগুলা উইনিং কাছাকাছি গিয়ে হেরেছি। আপনার 2014-এ আমাদের অনেকগুলো ম্যাচ ছিল যে আমরা আমাদের পরে আসার চান্স ছিল, কিন্তু আমাদের লাকটা আমাদের ফেভারে ছিল না। তো আর 14-এর শেষের দিকে জিম্বাবুয়ে আসলো এবং 5টা ওয়ানডে ম্যাচ জিতলাম আমরা চমৎকারভাবে, এবং টেস্ট সিরিজও 3টা জিতলাম। তো তারপর ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা প্র্যাকটিস ম্যাচগুলো তো আসলে ভালো হচ্ছিল না, আমরা সবাই কিন্তু 16 কোটি মানুষই কিন্তু একটু প্রেসারে ছিল যে কেমন করবে। তো তারপর আমি বলবো যে প্লেয়াররা অসাধারণ কামব্যাক করেছে, প্রত্যেকটা প্লেয়ার। আগে থেকে আমি বলেছিলাম যে সিনিয়র ক্রিকেটাররা যদি ভালো খেলে তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপের মিশনটা ভালো হবে, এবং তাই হয়েছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা সবাই পারফর্ম করেছে। মাহমুদুল্লাহ ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করলো, তামিম 95 করেছিল একটা ম্যাচে, সাকিব, মুশফিক, সবাই, মাশরাফি, পেস বোলার রুবেল অসাধারণ বল করেছে। তো ওই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটাই আমি বলবো যে এই সাথে সাথে আমি বলবো যে আমাদের বোর্ড একটা ভালো ডিসিশন নিয়েছে যে সাথে সাথে একটা সিরিজ আয়োজন করেছে পাকিস্তানের সাথে, কারণ সবার মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা এত ভালো ছিল যে এই সময় যে পাকিস্তান এসেছে এবং পাকিস্তানের পরে আবার আরেকটা সিরিজ হবে, ভারত আসবে, সাউথ আফ্রিকা আসবে। আমি মনে করি যে এই মুহূর্তে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, আমাদের প্রত্যেকটা টিমের সাথে আমাদের জিতার চান্স বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমাদের সামনে আপনি বলেন অনেকগুলো খেলা আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আসবে, সাউথ আফ্রিকা, ভারত আসবে, এবং এটি 4 নেশন সিরিজ হওয়ারও কথা আছে। তো এই সিরিজ থেকে কি আসলে বলা যায় যে বাংলাদেশ পরবর্তী সিরিজগুলো তো ফেভারিট অথবা একটা যে সমীহ আদায় করে নেয় যেটা? অবশ্যই আমি মনে করি যে সাউথ আফ্রিকা তো অবশ্যই একটা ভালো সাইড। তারপর যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে, সাউথ আফ্রিকার সাথে আমরা আশা করতে পারি অবশ্যই সিরিজ না হলেও অ্যাটলিস্ট একটা ম্যাচ তো আমরা উইন করতে আশা করতে পারি, কারণ আমরা যেই ধরনের ক্রিকেট খেলছি, সিনিয়র ক্রিকেটাররা যদি এইভাবে ভালো খেলতে থাকে, আমাদের কন্ডিশনে সাউথ আফ্রিকার জন্য টাফ হবে। তো যদিও সাউথ আফ্রিকা দেরি আছে, তার আগে আমাদের আরেকটা ম্যাচ আছে। এই ম্যাচে আমি মনে করি যে আমাদের বেস্ট পারফরমেন্স করে তারপর টেস্ট সিরিজটা, T20 আছে, এবং টেস্ট সিরিজটা আমরা যতটা ভালো ক্রিকেট খেলতে পারবো, আমাদের যেহেতু আমরা জানি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো বা 10টা টিম খেলার একটা সম্ভাবনা আছে, নিশ্চিত, হ্যাঁ। তো 8টা টিম হয়তো বা কোয়ালিফাই করবে। তো আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকি, তাহলে হয়তো আমি বিশ্বাস করি যে আমরা অটোমেটিকই হয়তো বা 8টা টিমের মধ্যেই থাকবো। আশরাফুল ভাই, আমরা আপনার সাথে আরো কথা বলবো, তবে কিছু আমাদের নিউজ আছে, ওগুলো আমরা একটু দেখে আসি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে মিরপুর স্টেডিয়াম এলাকায় উৎসব শুরু করেন সমর্থকরা। নেচে গেয়ে তারা উদযাপন করেন টাইগারদের ঐতিহাসিক এই জয়। টাইগারদের সিরিজ জয়ের সাক্ষী হতে মিরপুর স্টেডিয়ামে খেলার শেষ দিকে ভিড় করতে থাকেন হাজার হাজার ক্রিকেট ভক্ত। তারা ঢোল, বাঁশি ও ব্যানার ফেস্টুন নিয়ে মাতিয়ে রাখেন পুরো এলাকা, আর জয়ের সঙ্গে সঙ্গে লাল সবুজের পতাকা নিয়ে নেমে পড়েন রাস্তায়। যেভাবে পেরেছেন সেভাবে স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশের এই সিরিজ জয়ের স্মৃতি। স্টেডিয়াম পাড়া হয়ে পড়ে এক টুকরো বাংলাদেশ। সেই সঙ্গে সমর্থকদের এবারের প্রত্যাশা ঘরের মাটিতে পাকিস্তানকে শেষ ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে মাশরাফিরা। আমরা অবশ্যই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো ইনশাআল্লাহ। আজকের ম্যাচটা আমাদের খুব ভালো লাগছে, তামিম ইকবাল খুব ভালো খেলছে, মুশফিক খুব ভালো খেলছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এর জন্য আমরা খুব আনন্দিত। বাংলাদেশ যেরকম খেলেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে। তামিম প্রত্যেকটা 2টা টানা সেঞ্চুরি করেছে এবং আগামী 22 তারিখেও করবে ইনশাআল্লাহ। সারা দিন নেচে গিয়ে আমরা খেলা দেখেছি, টাইগারদের উৎসাহ দিয়েছি, আমরা আরেকটু পাকিস্তানকে বাংলা ওয়াশ করব। এদিকে বাংলাদেশ দলের এমন অবিস্মরণীয় জয়ে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। খেলার ফলাফল নিশ্চিত হবার পরপরই টিএসসিতে এসে জড়ো হয় বাংলাদেশ দলের ভক্ত অনুরাগীরা। তারা বলেছেন, দেশের ক্রিকেটে যে সুবাতাস বইছে সে বাতাসের ঝড়ে উড়ে গেল পাকিস্তান। সমর্থকরা আরো বলছেন, এতে বেড়ে গেল প্রত্যাশার পরিধি, সাথে বেড়ে গেল চাওয়া পাওয়ার স্বপ্ন।
এ সময় বিশ্বকাপে ভারতের সাথে বিতর্কিত ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় বাংলাদেশ দলের সমর্থকদের। পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বাংলার মাটিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসবে টাইগাররা, এমন প্রত্যাশা সকলের। পাকিস্তান একবার বলছিল কি যে ওরা আর হারবে না, কিন্তু এখন আমরা বলতে চাই বাংলাদেশ আর সামনে পাকিস্তানের সাথে কোনোদিন হারবে না। আমরা 71 সালে পাকিস্তানকে হারিয়েছি, আবার আজ আমরা সবাইকে হারিয়ে আমরা দেখিয়ে দেব যে আমরাও পারি, আমরাও গর্বিত বাঙালি। পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে এবং ভারতের সাথে যে বিশ্বকাপের যে বিতর্কটা হয়েছে এবং এটার হিসাবটা বুঝাই দেবে। আমাকে আর পরবর্তী যে সিরিজ আছে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা বাংলা ওয়াশ করে দেবো। ইন্ডিয়া তোমাদের সামনের দিন ভালো নাই, আমরা বাংলাদেশের টাইগাররা গর্জে উঠেছি, আমাদের এই ভালো খেলা থাকবে। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে সারা দেশের ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পরপরই উল্লাসে মেতে ওঠেন ফেনীর ক্রিকেট ভক্তরা। এই সময় শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই জড়ো হন ট্র্যাঙ্ক রোডের 0 পয়েন্টে। লাল সবুজের পতাকা নিয়ে তারা টাইগারদের অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশের প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে খুলনাতে বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল করেন ক্রিকেট ভক্তরা। রাতে খুলনার শহীদ হাদিস পার্ক থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত মিছিল করেন টাইগার সমর্থকরা। এছাড়া 7 রাস্তা ও পিটিআই মোড় সহ বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করেন নগরবাসী। 1971 সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি, আজকে আবার এই খেলার মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম 7 উইকেটে পরাজিত করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ সেরা দল এবং বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্বকাপ বিজয় অর্জন করবেই করবে। আমরা আশা করি সেই টেস্টেও আমরা জয়লাভ করব। আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করবই করব। আমরা টি20 এবং টেস্ট সবগুলো ইনশাআল্লাহ জিতবো। সবগুলো জয় আমরা খুবই অত্যন্ত আনন্দিত এবং 71 জবাব দিলাম আমরা এই জয়ের সাথে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, আমরা এটা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। আশরাফুল ভাই, বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ চলছে এবং এই সিরিজে কিন্তু প্রতিটি ম্যাচেই কিন্তু সময় টেলিভিশন একটু সুযোগ করে দিয়েছেন ক্রিকেট ভক্তদের যে কে জিতবে এটি প্রেডিক্ট করে তারা এসএমএস করবেন এবং সর্বোচ্চ এসএমএস সঠিক উত্তর দিতে পারবেন যিনি এসএমএস এর মাধ্যমে তাকে একটি মোবাইল ফোন সেট দেওয়া হবে এবং এই আমাদের খেলার সময় অনুষ্ঠান থেকে তাকে পুরস্কার প্রদান করা হবে। তো আমাদের আজকের ম্যাচের বিজয়ী হয়েছেন ঢাকার মিরপুরের রাকিবুল হাসান। উনি এখন আমাদের স্টুডিওতে আছেন এবং আপনার হাত থেকে আসলে আজকের পুরস্কারটি উনি গ্রহণ করবেন। রাকিবুল হাসান, আপনাকে অনেক অভিনন্দন। আশরাফুল ভাই, আপনাকে একটু বলবো যে তাকে পুরস্কারটি একটু যদি আপনি তুলে দিতেন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এটাও আসলে একটু আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ সিরিজ জিতলো এবং একই সাথে আপনিও পুরস্কার জিতলেন, কেমন লাগছে একটু যদি একটু বলতেন। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি সময় টিভির এরকম একটা কম্পিটিশন উইন করতে পেরেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আসলে আমাদের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমরা আসলে ভালো মন্দ সবসময় বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকতে চাই। এখন ভালো সময়, এখন যেরকম আমরা উল্লাস করতেছি, যখন খারাপ সময় যায় তখন আমরা যেন এই উল্লাসটা মানে ওদেরকে যেন সাপোর্টটা দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনার এই পুরস্কার বিজয়ের জন্য। থ্যাংক ইউ। আশরাফুল ভাই, আমরা আসলে দেখছিলাম যে সারা দেশে কি রকম আনন্দ উল্লাস করছে এবং সারা দেশে কিন্তু এমনই হবে আগামী কয়েকদিন হয়তোবা। তবে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনাকে বাংলাদেশের, আপনি একটু আগেই বলছিলেন যে আমরা বাংলাদেশ 2000 এর পরে বিশ্বকাপ 19 বিশ্বকাপে 10টি দল খেলবে এবং 8টি দল সরাসরি কোয়ালিফাই করবে। আমরা দেখলাম বাংলাদেশের রেটিং পয়েন্ট কত। তো এখন থেকে যে বাংলাদেশের যে ঊর্ধ্বমুখী গ্রাফ পারফরমেন্সের কতটা সম্ভব যে 8 নম্বরে থাকা 2017 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে? হ্যাঁ, এইভাবে যদি আমরা পারফর্ম করতে থাকি অবশ্যই আমি মনে করি আমরা আর কি নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে আমরা নাম্বার 6, আমাদের টার্গেট তো অবশ্যই আছে। কোচিং স্টাফ বলেন, প্লেয়ারদের সবারই একটা লক্ষ্য থাকে। তো আমরা যদি এই প্লেয়াররাই খেলতে থাকি আর কি, ওয়ার্ল্ড কাপে যারা ছিল এই আমাদের টিমটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইয়াংগেস্ট একটা টিম ছিল, এভারেজ এজ ছিল আপনার 24। তো আমি আশা করতে পারি যে আমরা সবাই আশা করতে পারি যে বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম এই 80% প্লেয়ার যদি নেক্সট ওয়ার্ল্ড কাপে খেলতে পারে
তাহলে কিন্তু আমাদের টিম একটা ব্যালেন্স, একটা ভালো টিম হবে। আদারওয়াইজ কিন্তু আমরা প্রত্যেক বছরই যদি নতুন নতুন প্লেয়ার খেলাই তাহলে কিন্তু আমাদের টিম কখনোই ভালো একটা টিম হবে না। এখন আমরা ভালো খেলছি, আপনি যদি কেন খেলছি এটা যদি দেখেন, আমাদের কিন্তু 6-7 জন প্লেয়ার আছে যারা 100+ ওয়ানডে খেলেছে, এবং 3-4 জন ক্রিকেটার আছে যারা লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশ টিমের সাথে আছে, এবং কয়েকজন ক্রিকেটার আছে যারা ইয়াং ট্যালেন্টেড, যেমন সৌম্য সরকার, সাব্বির রহমান এবং আরাফাত সানি। দেখেন সে কিন্তু অল্প ম্যাচ খেলেছে কিন্তু তার ডোমেস্টিক ক্যারিয়ার অনেক, ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অলমোস্ট 12 থেকে 13 বছর ক্যারিয়ার। তো এইভাবেই যখন একটা টিম হয়, অস্ট্রেলিয়া এত ভালো টিম কেন, তারা এতদিন শাসন করেছিল কেন, ওদের আপনি যদি দেখেন স্টিভওয়া, মার্কোয়া আর কি হেইডেন, গিলক্রিস্ট, তারা কিন্তু অলমোস্ট আর কি 37-38 পর্যন্ত খেলেছে। তো আমাদেরও এই কালচারটা অবশ্যই আনতে হবে, যারা সিলেক্টর আছেন এবং বোর্ড ডাইরেক্টর যারা আছেন ওনাদের অবশ্যই একটা প্ল্যান করতে হবে যে আমাদের আর কি সিনিয়র ক্রিকেটাররা যারা ইন্টারন্যাশনাল আর কি, আমি বলবো যে আমাদের এখনো আমি মনে করি যে 7-8টা ক্রিকেটার আছে যারা আরো 5-6 বছর সার্ভিস দিতে পারবে বাংলাদেশ টিমে, যেমন শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক। ওরা স্টিল আমি মনে করি যে বাংলাদেশ টিমকে আরো সার্ভিস দিতে পারবে, এবং তাদের সেই সুযোগটা করে দেওয়া উচিত আর কি। সিলেক্টর বলেন, বোর্ড ডাইরেক্টর যারা, ওনারা যেন পারফর্ম করে, ওরা যেন আবার আসে। তাহলে ইয়াং ক্রিকেটারদের জন্য যত সময় নিয়ে আসবে বাংলাদেশ আর কি বাংলাদেশ টিমে, আমাদের টিমটা তত ব্যালেন্স হবে। তো অবশ্যই আমি মনে করি এইভাবে খেলতে থাকলে, কন্টিনিউ করতে থাকলে অবশ্যই আমি মনে করি যে আমাদের 2019 ওয়ার্ল্ড কাপে ওই কোয়ালিফাইং রাউন্ড এইসব চিন্তা করতে হবে না, আমরা টপ 6 টপ 5 এর মধ্যেই থাকবো আমার বিশ্বাস। আশরাফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমরাও একই প্রত্যাশা করি এই যে বিশ্বকাপের পর বাংলাদেশের যে পারফরমেন্সের ঊর্ধ্ব গতি বা এত ভালো খেলছে এটা যেন অব্যাহত থাকে। অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হাথুরু সিংহে ও বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ের মধ্যকার বিতর্কিত ঘটনা নিয়ে পাকিস্তান সিরিজের পরে পরিচালকদের সভা আহ্বান করা হবে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তাদের মধ্যে তেমন বড় কিছু ঘটেনি বলেও মনে করেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান বিসিবি সভাপতি। বেসিক্যালি আপনাদের দুটো জিনিস মনে রাখতে হবে, আমাদের যে অপারেশনস এর হেড উনি একজন মাননীয় সংসদ সদস্য, এক। দ্বিতীয়ত তার চেয়ে সবচেয়ে আমি মনে করি তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশ টেস্ট টিমের প্রথম ক্যাপ্টেন। সো উনিও খুব গণ্যমান্য ব্যক্তি। আমাদের যে কোচ আছেন উনিও বেশ নাম করা। কাজে দুজনের মধ্যে কিছু ইগো থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। আমি এখনই পারতাম এটা নিয়ে বসতে, কিন্তু আমি চাইনি যে এই সিরিজের মাঝখানে বা আগ মুহূর্তে তাদের এই জিনিসটা নিয়ে বসতে, কারণ কোন দিকে যাবে কথাবার্তা জানি না। এই সিরিজ শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই আমি বসবো, এবং এটা আমার ধারণা 1 ঘন্টাও লাগবে না। এখনকার যিনি কোচ উনি একটু সবকিছুর মধ্যেই বেশি আগ্রহী, উনি শর্ট টার্মে চেয়ে লং টার্ম চিন্তা করে, তার ব্যাপারেও কথাবার্তায় যুক্তি আছে। আমাদের যারা এখানে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে অপারেশনস বা সিলেক্টর, তাদেরও যুক্তি আছে। তো আমাদের এই সীমারেখাটা তৈরি করে দিতে হবে, কে কতটুকু যেতে পারে না পারে, তখন আমরা যখন বসে আলাপ করবো এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। লিগে আধিপত্য ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনের একমাত্র ম্যাচে ওয়েটসন ও ডার্লিংটনের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে হলুদ জার্সিধারীরা। ফলে নিজেদের 4 ম্যাচে সবকটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করল নাসিররা। শেখ জামালের জয়রথ যেন থামছেই না। লিগে মামুনুল নাসিরদের খাতায় এখনো ফুল মার্কস, আর তাই এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আর 22 মিনিটেই চট্টগ্রাম আবাহনী ডি বক্সের বাইরে থেকে মামুনুলের বা পায়ে নেওয়া শটটি জালে জড়ালে দেখার মতো একটি গোলই হতে পারত। প্রথমার্ধের সুযোগ আরও পেয়েছে মারুফুল হকের শিষ্যরা। ম্যাচের 28 মিনিটে ল্যান্ডিংয়ের ফ্রি কিক প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপালেও গোলের দেখা পায়নি হলুদ নীল জার্সিধারীরা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের জাত চিনিয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। ম্যাচের 50 মিনিটেই ল্যান্ডিংয়ের ক্রস ডার্লিংটনের পা ঘুরে হাইতিয়ান ওয়েটসনের কাছে পৌঁছালে তা থেকে গোল করতে ভুল করেননি এই ফরওয়ার্ড। কিন্তু গোলের মহড়া তখনও বাকি। ম্যাচের বয়স যখন 73 মিনিট, তখনই আবার ওয়েটসন ঝলক। লিঙ্কনের ক্রস থেকে গোল করে দলের পক্ষে লিড দ্বিগুণ করেন এই হাইতিয়ান স্ট্রাইকার। এর 3 মিনিট পর ল্যান্ডিংয়ের বাড়িয়ে দেওয়া বল নিখুঁত ফিনিশিংয়ে আবাহনীর জালে জড়িয়ে লিড বাড়ান নাইজেরিয়ান ফরওয়ার্ড ডার্লিংটন।
আর তৃতীয় গোল হজমের ধাক্কাটা বুঝে ওঠার আগেই চট্টগ্রাম আবাহনীর দুর্গে আবার হলুদ নীলদের হানা। প্রতিপক্ষের এলোমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে ৭৮ মিনিটে ডার্লিংটনের জোরালো শট চট্টগ্রাম আবাহনীর জালে জড়ালে ৪-০ গোলের জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর টানা ৪ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য রিয়াল মাদ্রিদ দল থেকে ছিটকে পড়েছেন মিডফিল্ডার লুকা মডরিচ। রোববার এমনটা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন ক্রোয়েশিয়ান এই ফুটবলার। ম্যাচে ৬০ মিনিটে ইনজুরির এমন ঘটনা ঘটলে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় মডরিচকে। তারপরে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন ৬ সপ্তাহের জন্য মডরিচের মাঠের বাইরে থাকার ব্যাপারটি নিশ্চিত করে, যার ফলে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচে সেল্টা ভিগো, আলমেরিয়া, সেভিয়া, ভ্যালেন্সিয়া, স্পানিওল ও গেতাফের বিপক্ষে নামতে পারবেন না 29 বছর বয়সী এই মিডফিল্ডার। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও মাঠে দেখা যাবে না মডরিচকে। এদিকে মালাগার বিপক্ষে ম্যাচে ওয়েলস তারকা গ্যারেথ বেলও ইনজুরিতে পড়েন। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।